আচ্ছা, আমরা সবাই তো ধনী হতে চাই, তাই না? কিন্তু যদি এমন হয় যে আমাদের নিজেদের মস্তিষ্কই আমাদের সবচেয়ে বড় শত্রু, চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। কেন আমাদের লক্ষ বছরের পুরনো ব্রেন আজকের এই টাকার দুনিয়ায় এসে খেয়ে হারিয়ে ফেলছে? একটা ছোট ধাঁধা দিয়ে শুরু করি। যদি কাউকে সাঁতার শিখতে বলা হয়, সে সাথে সাথেই বলবে পানিতে নামতে হবে। ড্রাইভিং শিখতে বললে বলবে গাড়িতে বসতে হবে। কিন্তু যেই বলা হয় ধনী হতে হবে, ঠিক তখনই ব্রেনটা কেমন যেন থমকে যায়, তাই না? মাথায় আসতে থাকে হাজারো জটিল আর অনিশ্চিত সব চিন্তা। ধনী হওয়ার উত্তরটা আসলে এত সহজ না। আর এর পেছনের কারণটা হলো আমাদের ব্রেন টাকা পয়সার মতো আধুনিক বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে ভাবার জন্য তৈরিই হয়নি। আমাদের সব আর্থিক সমস্যার মূল কারণটা হলো একটা বিবর্তনীয় অমিল। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা বহু পুরনো দিনের সফটওয়্যার দিয়ে আজকের দিনের একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন চালানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রাচীন মস্তিষ্কটাও ঠিক একইভাবে আধুনিক টাকার এই ধারণার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না। তাহলে আমাদের আসল শত্রুটা কে? চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের বিবর্তনের লম্বা ইতিহাস আর এই আধুনিক মুদ্রা ব্যবস্থার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে। এই টাইমলাইনটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। আমাদের মস্তিষ্ক চলছে ৩ লক্ষ বছরের এক পুরনো সার্ভাইভাল প্রোগ্রামে, যার মূল উদ্দেশ্য ছিল শিকার করা আর টিকে থাকা। আর অন্যদিকে এই টাকা বা মুদ্রার বয়স মাত্র ২৫০ বছর। এই বিশাল সময়ের পার্থক্যটাই কিন্তু আমাদের সব অর্থনৈতিক সমস্যার মূলে। তার মানে কি দাঁড়ালো? সেভিংস বা ইনভেস্টমেন্টের মতো ধারণাগুলো আমাদের মস্তিষ্কের জন্য একটা শেষ মুহূর্তের আপডেটের মতো, যেটা এখনও ঠিকঠাক ইনস্টলই হয়নি। আর ঠিক এই কারণেই তো আর্থিক শৃঙ্খলা বজায় রাখাটা আমাদের কাছে এত কঠিন আর অস্বাভাবিক মনে হয়। তো এই বিশাল ব্যবধানের ফলটা কি হচ্ছে? চলুন এবার দেখি কিভাবে আমাদের বেঁচে থাকার সেই আদিম প্রবৃত্তিগুলো আজকের দিনে সম্পদ তৈরির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। টাকা আমাদের মস্তিষ্কের কাছে একটা নতুন জিনিস হলেও বংশরক্ষা করা বা টিকে থাকার প্রবৃত্তিটা কিন্তু এর সবচেয়ে পুরনো আর শক্তিশালী একটা চালিকা শক্তি। আর এই আদিম ড্রাইভটাই আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার পথে প্রায় বাধা হয়ে দাঁড়ায়। এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে একটা জিনিস দেখাচ্ছে, জনসংখ্যার চাপ কিভাবে অর্থনৈতিক চাপ তৈরি করে। একবার ভাবুন, বাংলাদেশের মতো দেশে যেখানে মাত্র ৫০০টা পদের জন্য আবেদন জমা পড়ে ২৫ লক্ষ। আর এর পাশেই জাপানের কথা ভাবুন, যেখানে কাজের জন্য লোকই পাওয়া যায় না। এর কারণ হলো তাদের সামাজিক আর অর্থনৈতিক কাঠামো, যা পরিবার শুরু করার আগে ক্যারিয়ার গড়ার উপর অনেক বেশি জোর দেয়। আমাদের এই পুরনো প্রবাদটা কিন্তু আজও সত্যি। জীবনের বড় কোনো দায়িত্ব নেওয়ার আগে আর্থিক স্থিতিশীলতা অর্জন করাটা যে কতটা জরুরি, সেটাই এই এক লাইনে বলা আছে। তাহলে প্রশ্ন হলো, এই আদিম প্রবৃত্তিগুলো থেকে বের হওয়ার উপায় কি? অবশ্যই উপায় আছে। চলুন আর্থিক সাফল্যের জন্য আমাদের ব্রেইনকে হ্যাক করার দুটো অসাধারণ কৌশল জেনে নিই। প্রথম কৌশলটা হলো একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। ভাবুন তো, এটা অনেকটা বিশাল সমুদ্রে একটা লাইফ জ্যাকেটের মতো। এটা কিন্তু ঢেউ থামাতে পারবে না, কিন্তু আপনাকে ঢেউয়ের সাথে লড়াই করার সাহসটা ঠিকই জুগিয়ে যাবে। এই ফান্ডটা একটা সেফটি নেটের মতো কাজ করে। চাকরি বদলানো হোক বা ব্যবসায় নতুন কোনো ঝুঁকি নেওয়া, এই ফান্ডটা থাকলে আর আর্থিক ধ্বংসের ভয়টা থাকে না। দ্বিতীয় কৌশলটা হল 50-30-20 নিয়ম। এটা আয় ব্যবস্থাপনার জন্য খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক। মাসের শুরুতেই মাইনে পাওয়ার সাথে সাথে মোট আয়ের 20% সঞ্চয় বা বিনিয়োগের জন্য আলাদা করে ফেলতে হবে। বাকিটা প্রয়োজন আর শখের জন্য। এখানকার মূল বিষয়টা হল সঞ্চয়কে মাসের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল হিসেবে দেখা। এটা নিশ্চিত করতে হবে যেন অন্য কোনো খরচের আগেই এই 20% টাকা সরিয়ে রাখা হয়। এবার আসা যাক আরেকটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায়। আজকের এই অর্থনীতিতে প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়েও বাস্তব দক্ষতা কেন অনেক সময় বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়? এই উদাহরণটা কিন্তু এটাই বলে দেয় যে শিক্ষা অবশ্যই জরুরি, কিন্তু বিশেষ কোনো বিষয়ে দক্ষতা, বিশেষ করে যেটার চাহিদা অনেক বেশি, সেটাই কিন্তু আসল আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে। আর এটাই আজকের পৃথিবীর কঠিন বাস্তবতা। মূল চাকরি বা ব্যবসার পাশাপাশি অন্য কোনো একটা দক্ষতা বাড়ানো এখন আর কোনো বিলাসিতা নয়,
এটা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার জন্য একটা অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এই সবগুলো আলোচনার থেকে আমাদের শেষ পয়েন্টটা উঠে আসে, আর্থিক সাফল্য আসলে কঠোর পরিশ্রমের থেকেও অনেক বেশি নির্ভর করে একটা শৃঙ্খলাবদ্ধ মানসিকতার ওপর। আমাদের মস্তিষ্ক সবসময় চাইবে চটজলদি কিছু পেয়ে যেতে, কিন্তু এই আদিম ইচ্ছের বিরুদ্ধে আমাদের সচেতনভাবে লড়াই করতে হবে আর মনোযোগ দিতে হবে দীর্ঘমেয়াদী ধারাবাহিক কৌশলের ওপর। এই মানসিকতাটাই আসলে আসল। যখন হারানোর কিছুই থাকে না আর পাওয়ার জন্য থাকে সবকিছু, তখন আর্থিক বাধাগুলো টপকানোর আসল জ্বালানিটা পাওয়া যায়। এর শুরুটা হতে পারে খুব সহজ, কিন্তু দারুণ একটা কাজ দিয়ে। টাকাটা ঠিক কোথায় যাচ্ছে সেটার হিসেব রাখা। যখনই আর্থিক অবস্থার ওপর নজর রাখা হয়, তখনই তো তাকে ঠিকভাবে চালানো আর বাড়ানো সম্ভব হয়, তাই না? শেষ করার আগে এই ভাবনাটা সবার জন্য রইল। টাকা কি শুধুই খরচ করার একটা মাধ্যম, নাকি এটা এমন একজন কর্মী যে একটা সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে? সময় দেওয়ার জন্য ধন্যবাদ।